নমস্কার বন্ধুরা, আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডগি অ্যালসেসিয়ান নয়। ডগি মানে কুকুর, ডগি মানে একটি কুকুরের নাম। আর বত্রশূন্যর র ত আর দন্তন তন। যে রতন মানে দামি পাথর, হীরা, পান্না, মণি, মুক্ত, সে রতন অর্থাৎ রত্ন নয়। রত্ন নামে একটি ছেলে বা রতন নামে একটি ছেলে। ছেলে মানে নেহাত খোকা নয়। 19-20 বছরে হবে, কলেজে পড়ে, ইঞ্জিনিয়ার হবে, ভালো ক্রিকেট খেলে। সে একদিন কলেজ থেকে পড়ে না মাঠ থেকে খেলে ফিরছিল বাড়ি। হঠাৎ পথের মধ্যিখানে একজন লোক একটু আড়াল থেকে ডেকে বলল, বাবু। রতন ভুরু কুঁচকে বলল, কি? একঠো অ্যালসেসিয়ানের বাচ্চা লিবেন? লোকটার দিকে তাকালো রতন। একজন হিন্দুস্থানি, পাজামা কামিজ টুপি পরা, তার বগলে একটা কিছু কুই কুই শব্দ করছিল। বাবুর্চি টাবুর্চি হবে। লোকটার নাকে একটা আঁচিল। সে বলল, অ্যালসেসিয়ান দেখি। দূর, একে নেড়ি মনে হচ্ছে। নেহি বাবু, নেড়ি নেহি, বহুত উঁচা জাতের অ্যালসেসিয়ানের বাচ্চা। ভালো অ্যালসেসিয়ান যখন ছোটা থাকে তখন এমনি থাকে বাবু। যত ভালো জাত হবে তত খারাপ হবে ছোটোর সময়। অবাক হয়ে রতন তার মুখের দিকে তাকিয়েছিল। তাই তো বটে, নেড়ি কুকুরের বাচ্চা যখন ছোট থাকে তখন মোটা সোটা নাদুস নুদুস থাকে, বড় হলেই হাড় জিরজিরে হয়। অ্যালসেসিয়ান ঠিক তার উল্টো। ঠিক কথা। নেড়ি চুরি করে খায়, বাঁধলে কাঁদে, রাস্তায় রাস্তায় ময়লা মাটি যা পায় চেটে বেড়ায়। অ্যালসেসিয়ান ঠিক তার উল্টো। লোকটা বলল, এর যেটা মা আছে সেটা খাস জার্মানির একটা কাউন্টের কুত্তার বাচ্চা। মাটা ছিল ফ্রান্সের। বাবার বাবাটা না, সেটা ছিল যুদ্ধের সিপাহী কুকুর বাবু। হ্যাঁ, 4 বার মেডেল পেয়েছিল বাবু। এটা আমার মনিবের কুত্তার বাচ্চা। 5টো বাচ্চা হয়েছে। বাবু হুকুম দিলেন 2টো রেখে বাকি মেরে দে গরম জলে ফেলে। এটা তেজি আছে, আমি পিআরভি করি, তাই মারতে পারলাম না বাবুজি। ভারী লোভ হচ্ছিল রতনের। রতন আমাদের লোকটি ভালো, কিন্তু বড় সরল, ভীষণ রাগীও বটে। রাগলো তো ভীষণ রাগলো, হাঁক ডাক করে চেঁচালো। ইচ্ছে হলে যার উপর রাগ হলো তাকে মেরেই ফেলে। তারপরই ইচ্ছে হলে নিজের মাথায় নিজেই একটা ডান্ডা মেরে সে মরে যায়। যার ফলে খুব দুঃখ হলো ওই লোকটার, যার সঙ্গে তার ঝগড়া হচ্ছে। তারপরই মনে হয় চলেই যাবে সে যেদিকে খুশি, ঘরেই থাকবে না, সন্ন্যাসী হয়ে যাবে। তারপর ঘণ্টা 2 পর রতন গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মনে মনেই ভাবে, আহ, ছি ছি, কি অন্যায়টাই না করেছে সে, ছি ছি ছি। তার কিছুক্ষণ পর এসে তার কাছে দাঁড়ালো, বলল, খুব খারাপ কাজ হয়ে গেছে, মাপ করো তুমি। গুরুজন হলে হাত জোর করলো, ছোট হলে তাকে কোলে করলো। এই রকম লোক আরও আছে। নিজে সে নিজের বিচার মতো মন্দ কাজ করে না, মিথ্যে সে বলে না, এবং তার দৃঢ় বিশ্বাস অন্য লোকেও তাই। তাই লোকটা মিথ্যে কথা বলছে এ ভাবতেই পারল না। সে বলল, কি দাম চাও বলো, নেব আমি। হ্যাঁ হ্যাঁ। যতবার সে হ্যাঁ বলল প্রতিবারেই তার বিশ্বাস হয় দৃঢ় থেকে দৃঢ়তর এবং আরও দৃঢ়তর, সবশেষে প্রায় দৃঢ়তম হয়ে উঠল।
অ্যালসেসিয়ান নিশ্চয়ই, তাতে সন্দেহ নেই। তার ভারী শখ অ্যালসেসিয়ানের। কিন্তু বাড়িতে আছে আচ্ছা এক দিদি, তার বাবার মা, এই এতটুকু বেঁটে দিন রাত পুজো করে। তার জন্যে এসব আর পুষবার উপায় নেই। না হলে পাশের দে মশাইদের বাড়িতে খাসা একটা অ্যালসেসিয়ান আছে, নাম বাঘা। শুভতোষদের বাড়িতে আছে একটা। রত্নাদের বাড়িতে রত্নার বাবার একটা আছে, তার নাম রানী। রানীর 2-3 বাচ্চা হলো। বিক্রি করে খুব সম্ভব বেশ টাকা পেয়েছে রত্নার বাবা। সুকুমার ডাক্তারের একটা অ্যালসেসিয়ান আছে, নেই তাদেরই বাড়িতে। তবু সে ভাবছিল, রতন ভাবছিল ডাক্তার ভট্টাচার্যের একটা অ্যালসেসিয়ানের কথা। খুব ভালো জাতের কুকুর ছিল সেটা। ডাক্তারখানায় ডাক্তারবাবুর পায়ের কাছে শুয়ে থাকত। একদিন সে তার বাবার সঙ্গে ডাক্তারখানায় গিয়েছিল। একজন এমনি হিন্দুস্থানি এসে সেলাম করে ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়েছিল। সেলাম ডাক্তারবাবু, কি পৌঁছানতে পারছেন? কে বলো তো? ততক্ষণে ডাক্তারবাবুর অ্যালসেসিয়ানটা উঠে একেবারে সামনের পা দুটো তার কাঁধে তুলে দিয়ে মুখ চাটতে লেগে গেছে। ডাক্তারবাবু হাঁ হাঁ করে উঠলেন, জন জন নাম নাম। জন নামল। মুখ ফিরিয়ে সবিনয়ে কাউ কাউ করে কিছু বলল। লোকটা তার গলা জড়িয়ে ধরে হেসে উঠল। ডাক্তারবাবু বললেন, কাটবে কাটবে, কামড়াবে। নেহি ডাক্তার বাবু, উ লোক বেঈমান নেহি, উ হামাকে পৌঁছানে নিলে। আপনি হুজুর পৌঁছানতে পারলেন না, উ পৌঁছানেলে। আমি হুজুর বুলাকিরাম জমাদার। বুলাকিরাম, আচ্ছা আচ্ছা, কেমন আছো, কবে এলে? প্রকাণ্ড অ্যালসেসিয়ানটা তখন চারদিকে ঘুরছে আর লেজ নাড়ছে। মধ্যে মধ্যে বাচ্চা কুকুরের মতো কুই কুই শব্দ করে লাল জিভটা দিয়ে তার মুখ চেটে দিচ্ছে। এই লোকটাই নেহাত বাচ্চা অবস্থায় এই কুকুরটাকে ডাক্তারবাবুকে দিয়েছিল। ডাক্তারবাবু তার ছেলেকে চিকিৎসা করে বাঁচিয়েছিলেন। সেও এখানে নয়, এলাহাবাদে। ডাক্তারবাবু 2 মাস তখন ছিলেন সেখানে। সেই সময়, সে আজ 5 বছর পার হয়ে গেছে। কুকুরের বাচ্চাটা তখন মাসখানেকের কি মাস দেড়েকের ছিল। এতদিন পরেও কুকুরটা সেই 1.5 মাস বয়সের সকৃতজ্ঞ স্মৃতি মনে করে রেখেছে। তাকে দেখবা মাত্র চিনেছে। তার কাঁধে পা দিয়ে উঠে তার মুখ চেটে চেটে কুই কুই শব্দ করে জানিয়েছে, মনে আছে মনে আছে মনে আছে। ভালো আছো, তুমি ভালো আছো? অন্তত রতনের তাই মনে হলো। রতন সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট খুঁজে যা ছিল ঝেড়ে ঝুড়ে বের করে বলল, আমার কাছে এই আছে, এই নিয়ে দেবে তো দাও। 4 টাকা 30 পয়সা। নেহি বাবু, 50 টাকায় মিলবে না। 4 টাকা। নেহি বাবু। তবে আর কি করব? আপকা কলম তো দিজিয়ে। কলম? বেশি দাম অবশ্য নয়, দেশি পাইলট। কিনেছিল সস্তায়। তার একটা ভালো কলমও আছে। একটু ভেবে সে দিয়ে দিল কলমটা, এবং বিনিময়ে সেই নেড়ি কুকুরের বাচ্চার মতো একটা মরা মরা ধরনের বাদামি কালচে কুকুরের বাচ্চাটাকে নিয়ে বগলের কাছে তুলে ধরল। সঙ্গে সঙ্গে কুকুরটাও 2 রতনের মুখের দিকে তাকিয়ে ছুকছুক করে শুঁকে তার ছোট্ট জিভখানা বাড়ালো রতনের মুখখানা চাটতে। রতন বলে উঠল আপন মনেই। আনন্দ সে আর সামলাতে পারল না। বলে উঠল, মার দিয়া কেল্লা। ঠিক সেই ডাক্তারবাবুর অ্যালসেসিয়ানটার মতো মুখ চাটছে, শুঁকছে, ফার্স্ট ক্লাস। অতঃপর একটা ভীষণ যুদ্ধ। যুদ্ধ বই কি,
দিদির সঙ্গে যুদ্ধ, ভাই বোনদের সঙ্গে যুদ্ধ, চাকর বাকরদের সঙ্গে যুদ্ধ। কারণ সবাই বলে নেড়ির বাচ্চা। রতন বলে কবি নেহি অ্যালসেসিয়ান। আনো মুখ ওর কাছে, দেখো ঠিক তোমার মুখ চেটে দেবে। তা ডগি দিত। ডগ মানে কুকুর, ডগি হলো রতনের কুকুরের নাম। দিদি, দিদি মানে ঠাকুমা, সে বুড়ি, বাবার মা। অনেক ঝগড়া করে হাল ছাড়ল। বাবা মা সবাই সবাই বলল নেড়ি। রতন বলল না, অ্যালসেসিয়ান। আরও বলল লাগবে না তোমাদের বাড়ির ভাত, আমি আমার ভাত খাওয়াবো, অর্ধেক দেব, না হয় ভিক্ষে করে এনে খাওয়াবো। বাড়ির এক পাশে একটা জায়গায় তাকে বাঁধল। বলল কেউ যেন খুলে না দেয়, বাঁধা অভ্যাস করতে হবে, একেবারে ছাড়া পেতে দেব না। নানা রকম নিয়ম করল রতন। সকালে বেরিয়ে আনা, মাত্র একবার খাওয়া, তাও এক জায়গাতে, এবং একটি পাত্রে এবদ্ধিত আরও অনেক প্রকার। ডগি কিন্তু বাঁধলেই কাঁদতে লাগলো। সে কি কান্না, সকরুণ কান্না, হৃদয় বিদারক কান্না নয়, বিলাপ। এবং তার সঙ্গে এমনভাবে যখন তখন ওই স্থানটাকে ময়লা করতে লাগলো যে বাড়িটা দুর্গন্ধে ভরে উঠল। জমাদার সাফ করতে চাইতো না, রতন তাতেও দমেনি। রতন নিজেই সাফ করতে লাগলো এবং ডগিকে শাসন করতে লাগলো। কান মোলে, ছড়ি দিয়ে পিঠে, লাথি কষিয়ে, হাতের চড় মেরে রতন কুকুরটার কাছে দুষ্টু ছেলে শাসন করা স্পেশাল স্কুলের হেডমাস্টার হয়ে উঠল। ফলে রতনকে দেখবা মাত্র চিত হয়ে শুয়ে দুটো বা চারটে পাই উপর দিকে তুলে চিৎকার করতে লাগলো, যার মানে হয় মেরো না, মেরো না, মেরো না, তোমার পায়ে পড়ি, নয় ওগো আর করব না গো, তোমার পায়ে পড়ি গো। এই দুটোর একটা ছাড়া অন্য কিছু করা যায় না। মাস তিনেক হতে ডগি বড় হলো, কিন্তু চেহারায় অ্যালসেসিয়ানাত্ম একটুও ফুটল না। তার লোমগুলো গায়ে সেঁটে বসে যেতে লাগলো, লেজটা সরু হয়ে উপর দিকে খণ্ডতের মতো হয়ে চন্দ্র সূর্য তারাকেও ডোন্ট কেয়ার করতে লাগলো। কেবল রতনকে দেখলে সেটা নত হয়ে দু পায়ের ফাঁকের মধ্যে ঢুকে যেত এবং মাথাটা বিচিত্রভাবে বেঁকিয়ে কুঁই কুঁই করে মিনতি করত। বোধহয় বলতো, প্রভু আমি অ্যালসেসিয়ান নই, আমি নেহাতি নেড়ি, কুকুরের বেটা নেড়ি কুকুর। বুদ্ধি আমার মোটা, লাঠি পেটা করলে আমি মরে যাব, কিন্তু অ্যালসেসিয়ান হতে পারবো না। কিন্তু সে কথা কিছুতেই শুনতে প্রস্তুত নয় রতন। সে বলে তোকে অ্যালসেসিয়ান হতেই হবে, ঠেঙ্গিয়ে তোকে আমি অ্যালসেসিয়ান করবই। এবং চপেটাঘাতে কর্ণমর্দন বা হালকা ছড়ি দিয়ে পিটিয়ে তাকে শিক্ষা দিতে শুরু করলো। ডগি সিট ডাউন, ডগি। ডগি ভয়ে বেঁকে গিয়ে বিচিত্র ভঙ্গিতে তার ঘাড় বেঁকিয়ে মিনতি করে বলতে লাগলো, আউ আউ উ, মেরো না, হে দয়ালু প্রভু, হে করুণাময়, সিট ডাউন হতে পারছি না, দয়া করুন। রতন অতঃপর তার সেই হালকা লিগলিকে বেতটা দিয়ে সব শব্দে পিঠে তাকে বসাতে চেষ্টা করে, কিন্তু ডগি তখন না বসে একেবারে চিত হয়ে শুয়ে পড়ে। চারিখানি পা উপরের দিকে তুলে জোর পা করে মিনতি করে বলে, প্রভু মেরে ফেলো, কেটে ফেলো, কিন্তু বসতে আমি পারছি না, কারণ বসলেই হয়তো আমি জাত হারিয়ে অ্যালসেসিয়ান হয়ে যাব। তবু রতন পেটে। গাধা পিঠে ঘোড়া হয়। হিতোপদেশের গল্পে আছে ইঁদুর থেকে বেড়াল, বেড়াল থেকে কুকুর হয়,
কুকুরকে বাঘ পর্যন্ত করা যায়, এ তো নেড়ি থেকে অ্যালসেসিয়ান। রতন বদ্ধপরিকর। এদিকে ডগিও কৃতসংকল্প, হয়তো জন্ম থেকে শপথবদ্ধ। নেড়ি সে নেড়িই থাকবে, তাছাড়া আর কিছু হবে না। এবং এর জন্য সে রতনের সাড়া পেলেই পালাতে শুরু করলো। গন্ধ পেলেই সরে পড়তে লাগলো, খাটের তলায়, সিঁড়ির তলায়, ছাদের সিঁড়িতে, আর ফটকটা খোলা পেলে সোজা রাস্তায়। যত হাড় মাছের কাঁটা কুড়িয়ে খেয়ে বেড়ায় এবং এটা ওটা সেটা চেটে চেটে বেড়ায়, শুঁকে শুঁকে বেড়ায়। তার উপর সঙ্গ হলো আরও দুটো নেড়ি কুকুরের। রতনদের বাড়ি কলকাতার উত্তর প্রান্তে। বাড়ির সামনে একটি মাঠ আছে, সেখানে কাদা আছে, ধুলো আছে, ময়লা আছে, মাটি আছে, ডাস্টবিনে এঁটো কাটা আছে, চিংড়ির খোলা আছে। ডগি রাস্তায় বেরিয়ে মাঠে পড়েই ছুটোছুটি করে আরও দুটো কুকুরের সঙ্গে। একটা আধা বিলিতি, একটা আধা দেশি। একটা সাদা, কিন্তু গায়ে কালো কালো গোল দাগের ছড়া আছে। লেজে ঘন রোঁয়া আছে। দুই কানেও দুগাছা বড় কালো রোঁয়া আছে। আর একটা, সেটা আটকেলে, অর্থাৎ সাদায় কালোয় মেশানো। কবে এবং কখন কিভাবে যে ওদের সঙ্গে ওর ভাব হয়েছিল কেউ দেখেনি। তবে একদিন হঠাৎ দেখা গেল ওদের তিনটিতে ভারী ভাব। ওরা দুজনে বয়সে বড়, ডগি ছোট। তা হোক, ওরা ডগিকে চমৎকার করে নেড়িবৃত্তি শেখায়। কেমন করে মারামারি করতে হয় এটাই হলো তার মধ্যে বেশি। কামড়া কামড়ি, পায়ে পায়ে লাফিয়ে পিছন পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানো। এ যখন ঘাড়ে কামড়ে ধরে, ও নিচুর দিক থেকে এর সামনের পায়ে কামড়ে ধরার কায়দা আবিষ্কার করে। দুজনে লড়াই করে, একজন দাঁড়িয়ে দেখে, ঠিক যেন হাসে। বাহ, বেশ রেফারির মতো গম্ভীরভাবে দেখে কার ফাউল হলো। তারপর তিনজনেই দৌড়ায় পাড়ার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। মোটর আসে, হর্ন দেয়, ওরা সরে যায়। মোটর বেরিয়ে গেলে পিছনে পিছনে ঘেউ ঘেউ করে, তাড়া করে যায়, আবার ফিরে আসে। ডাস্টবিনে খাবার পড়ে, তিনজনে ছুটে আসে। ঝগড়া করে না, যে যা পায় কেড়ে খায়। কখনো কখনো কাকেরা বিরক্ত হয়ে ঠোকরায়, ওরাও কাকেদের তাড়া করে। কখনো কখনো কাকেদের সঙ্গে খেলাও করে। কাক দুটো উড়ে এসে ডগির দুদিকে নেমে বসে। একটা বসে আগে, একটা বসে পেছনে। ডগি ঘাড় বেঁকিয়ে আর চোখে তাকিয়ে যখন সামনেরটাকে দেখে, তখন পিছনের কাকটা এসে ডগির লম্বা লেজটা ধরে টান মারে এবং পিছনের দিকটার কাকটাকে যখন সে তাক করে, তখন সামনের কাকটা এসে মাথায় ঠোকরায়। তবে পিছনের সমস্যাটাই প্রবল। পিছনের কাকটা ডগির লেজ ধরে মধ্যে মধ্যে এমন টান দেয় যে ডগি অত্যন্ত ক্রুদ্ধ না হয়ে পারে না এবং বেশ কয়েকবার অর্ধবৃত্ত হয়ে বনবন করে ঘোরে তার নিজের লেজটাকে ধরবার জন্যে, যেটা সমানে তার মুখের সঙ্গে সমান দূরত্ব রেখে ঘুরপাক খায়। এরই মধ্যে দূর থেকে শব্দ আসে, ডগি। ডগির রামছুটের স্পিড কমতে থাকে। রামছুট স্পিড কমে লক্ষণ ছুট, তা থেকে ভরত ছুট, ভরত ছুট থেকে কৈকেয়ী ছুট, কৈকেয়ী ছুট থেকে মন্থর ছুট। অতঃপর পা দুটো একেবারে থেমে যায় এবং সে সকরুণ দৃষ্টিতে ফিরে তাকাতে বাধ্য হয়। তারপর ফেরে, জোরে ছুটে এসে একেবারে রতনের সামনে চিত হয়ে পড়ে পা চারটে তুলে মাটিতে লেজ আছড়ায় আর হাসে নির্লজ্জের মতো। সম্ভবত বলে, দেখো প্রভু, দেখো কেমন আমি ছুটে পালাতে পালাতে থমকে দাঁড়ালাম এবং কেমন এক ছুটে এসে তোমার কাছে লেজ নাড়ছি, দেখো।
কিন্তু প্রভু রতন হলেন পাকাপোক্ত কড়া একটি ভবি। সে কোনো মতেই ভুলবার পাত্র নয়। বাঁ হাতে ডগির একটি কর্ণ শক্ত হাতে চেপে ধরে হিড়হিড় করে টেনে বাড়িতে এনে ওই বেত্র দিয়ে নিদারুণ প্রহার দিয়ে ছেড়ে দেয়। ডগি প্রথম প্রথম তারস্বরে চেঁচাতো, আউ 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 আহ, অর্থাৎ গেলাম রে, মরলাম রে, বাবা রে, মা রে, মা রে, মা মা। তাতে রতন বেশি চটে যেত এবং নির্দয়ভাবে পিটত। ডগি সেটা বুঝতে পেরেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবং মার খাবার পদ্ধতিটি আমূল পাল্টে নিয়ে এখন শুধু সকাতর দৃষ্টিতে তাকিয়ে পা চারখানাকে গুটিয়ে গাটিয়ে পড়ে পড়েই মার খায়। সাধ্যমতো চেঁচায় না, শুধু অসহ্য হলে অস্ফুট স্বরে উহ উহ করে, যার মানে হয় আর না, আর না, আর না, নয়তো মারুন মারুন মারুন, আরও মারুন। চেঁচায় না বলে রতন তাকে অল্পেই ছেড়ে দেয় এবং একটু পরে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ডগির সামনের পা দুটো ধরে তাকে খাড়া করে তুলে বলে, ইউ আর ফ্রম সাম হাই ফ্যামিলি মাই ডগ, হোয়াই ডু ইউ বিহেভ লাইক এ নেডি ফ্যামিলি সান? অ্যাঁ, উচ্চ বংশের সন্তান না হলে স্থান তোমাকে দেব না। অতঃপর দাঁতে দাঁত ঘষে বলে, তাহলে তোমাকে মেরে ফেলবো, আজকালকার দিন জানো তো। সেদিন একটা পিকপকেট ধরে মারতে লাগলো, লোকটা মরলে তবে ছাড়লে। হ্যাঁ, ডগি এতে খুব খুশি, মুখ দেখলেই বোঝা যায় হাসছে। জিভটা তার বেরিয়ে ঝুলে পড়ে এবং তার থেকে টপ টপ করে লালা ঝরে। রতন তাকে ছেড়ে দিলেই সে বার দুই লাফ মেরে সেই লম্বা জিভটা সাপের মতো বের করে রতনের মুখ চেটে দিতে চায়। রতন ধমক দিয়ে বলে, খবরদার, কি নাকি খেয়েছিস তুই? রাস্তায় গোবর চাটিস, এ আমি সচক্ষে দেখেছি, মেরে ফেলবো আমার মুখে জিভ ঠেকালে। মুহূর্তে হাই ফ্যামিলির ছেলে ডগি রতনের পায়ের তলায় গড়িয়ে পড়ে, সেই জিভ দিয়ে পা চেটে দিয়ে তার লেজ দিয়ে রতনকে পটপট শব্দে আঘাত করে বেত্রাঘাতের শোধ নেয়। ঘর থেকে বের হতে পেলেই শটান বাড়ির বাহিরে রাস্তায় এবং রাস্তা পার হয়ে সেই কুকুর দুটোর কাছে। তারা ওর মুখ চেটে দেয়, গা চেটে দেয়, ও তাদের মুখ চাটে, গা চাটে। কিছুক্ষণের মধ্যেই তিনটি কুকুরের চিৎকারে পাড়া চকিত হয়। অ্যালুমিনিয়াম বাসনওয়ালাকে লেগেছে, লোকটা অ্যাঁ ক্যাঁ অ্যাঁ অ্যাঁ বলে বিকট স্বরে চিৎকার করে, নয়তো গোয়ালাদের কোনো মহিষকে লেগেছে, কিংবা কারো বাড়ির বেড়ালকে লেগেছে, অথবা বিশাল পাগড়ি পরা কোনো কাবুলিওয়ালাকে সে তেড়ে গেছে, নয়তো ফাঁকা জায়গার উপর কোনো কুকুরকে দেখে চেঁচাচ্ছে। ডগির কণ্ঠস্বর চেনা যায়, নেহাতি ফংফঙে কণ্ঠস্বর, আদৌ গুরুগম্ভীর ধ্রুপদী নয়, যা শুনে লোকে ভয় করে। চোর টোরেরা পাঁচিল পার হতে গিয়েও থমকে দাঁড়ায়। গম্ভীর কাঁসরে বাজনার কাছে ছোট্ট একটা ঘড়িতে কাঠি দিয়ে বাজালে যেমন ফংফঙে মনে হয়, তেমনি মনে হয় পাশের বাড়ির অ্যালসেশিয়ান বাঘার ডাকের কাছে। রতনের দাদা হিমাদ্রি বলে, কোত্থেকে যে আনলি একটা নেড়ির বাচ্চাকে, ডাকছে দেখো দেখি, চোর এলে ওর গলার আওয়াজই বের হবে না, দেখবি। কখনো না, দেখিস দেখিস, তুই দেখিস। ঠিক তাই হলো, একেবারে তাই। বাড়িতে চোর ঢুকেছিল, ডগি বাড়িতেই ছিল, কিন্তু একবার চেঁচালো না। চোরটাই চিৎকার করে উঠল, আরে বাপরে, জান গেইল রে বাবা, বলে পাঁচিলের উপর থেকে একেবারে ধপাস করে ওপাশে পড়ে গেল। চোরের উপদ্রব কিছুদিনই এ পাড়ায় চলছে।
সেদিন রতনদের বাড়ির কম্পাউন্ড ওয়ালে চড়ে বাড়ির ভিতরে নামবার জন্যে চোর যেই এক পা বাড়িয়েছে, অমনি ডগি লাফ দিয়ে উঠে তার গোড়ালিটায় সজোরে দাঁত বসিয়ে কামড়ে ধরেছে। এমন করে ধরেছিল যে সে দাঁত বসিয়ে তার জোরে ঝুলতে সক্ষম হয়েছিল। লোকটা যন্ত্রণায় চিৎকার করে পাখানাকে ঝেড়ে ডগিকে ঝেড়ে ফেলেছে বটে, কিন্তু চোরের গোড়ালির খানিকটা মাংস কেটে নিয়েছে ডগি। ডগি চেঁচায়নি। সে যখনই শব্দ শুনেছিল বুঝতে পেরেছিল চোর পাঁচিল ডিঙিয়ে নামতে যাচ্ছে। তখনই সে পাঁচিলের ধারে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল। লোকটা পাঁচিল থেকে যেই একটা পা ঝুলিয়ে নামতে চেষ্টা করেছে, অমনি ডগি লাফ মেরে খপ করে কামড়ে ধরেছে। চোরটাই চেঁচামেচি করে লোক জাগিয়েছিল এবং তাতেই ধরা পড়ল। ধরলে তাকে আরও দুটো কুকুরে। তারা এমন চিৎকার করলে যে বিটের পুলিশ পর্যন্ত ছুটে এলো। চোরটার তখন দুদিকে দুটো কুকুর। রতন চোরটাকে দেখে সবিস্ময়ে বলল, তুমি কে বলো তো? তোমাকে তো আমি চিনি। তোমার নাকের ওই আঁচিলটা তো আমার খুব চেনা হে। কই তোমার টুপি কই? পাজামা কামিজ কই? হ্যাঁ? লোকটা ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে চোখ নামালো। নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, কুকুরটা একদম শয়তানের জাত। উফ, একদম চিল্লাই না। উফ, কেটে নিয়েছে গোড়ালিটা। হ্যাঁ? রতন বলল, নেড়ি যে মিয়া, ওর তো ওই স্বভাব, অ্যালসেসিয়ান তো না। জার্মান কাউন্টের কুত্তা বাপের বাচ্চা তো নেহি। ইটার বাবার বাবা যুদ্ধের সিপাহী কুকুরও ছিল না। মেডেল টেডেলও পায়নি এর 14 পুরুষ। এ হলো নেড়ি, বেঈমানের জাত। কি এমন করে তাকাচ্ছ কেন মিয়া? চিনতে পারছো না আমাকে? ওটাকে তো তুমিই আমাকে দিয়েছিলে অ্যালসেসিয়ান বলে, সেই পুলের ধারে। 4 টাকা 30 পয়সা নগদ। আর আমার পাইলট পেনটা দেখো, অ্যালসেসিয়ান হলে কুকুরটা ঠিক তোমাকে চিনে ফেলতো। ভাগ্যে ডগি আমার নেড়ি। লোকটা মুখ নামালো। রতন ডগিকে কাছে টেনে বলল, মাই ডগি ডগি আর ফ্রম সাম হাই ফ্যামিলি অফ নেড়ি ডগস। ডগি কানমোলা খেয়েই চিত হয়ে শুয়ে পড়ে পা 4টে উপর দিকে তুলে জোড় পা করল। সামনেই রাস্তার উপর অন্য কুকুর দুটো বসে বসে ডগির আদর দেখছিল এবং সম্ভবত হাসছিল। অন্তত তাই মনে হচ্ছিল দেখে। রতনের বোন লীলা বিস্কুট নিয়ে এসে বলল, মেজদা, মামনি দিল, কুকুরগুলোকে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও দারুণ দারুণ মজার গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।